আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো বাড়িতে। যদিও লকডাউনের মধ্যে মন খুলে তোমরা হয়তো খেলতে পারতেছো না বা স্কুলে আসতে পারতেছো না, মন খারাপ, কিছু করার নেই। বাস্তবতা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। যা হোক, আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের তৃতীয় পর্ব। এখানে আমি তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেই সাজেশনের আলোকে পাংচুয়েশন নিয়ে কিছু কথা বলবো। পাংচুয়েশন অর্থাৎ হচ্ছে গিয়ে পাংচুয়েশন বিষয়টাই পাংচুয়ালিটি থেকে আসছে। এটার কথা ভদ্রতা, কিন্তু এখানে লেখার মাঝে ঠিক ভদ্রতা নয়, লেখার যে আমরা যে বাক্য লিখি বা আমাদের যে লেখার মধ্যে বা বলার মধ্যে যেই সাংকেতিক চিহ্নগুলি ব্যবহার করে লেখাটাকে পরিমার্জিত এবং সুন্দর করতে হয়, তার জন্য কিছু চিহ্নের ব্যবহার করতে হয়। সেটা নির্ভর করতেছে বাক্যের উপরে। নির্ভর করতেছে বাক্যের উপরে আমাদের সেই চিহ্নগুলি ব্যবহার করতে হয়। সেগুলো আমরা আজকে আলোচনা করব, যাকে ইংরেজিতে বলে পাংচুয়েশন। তো পাংচুয়েশনের কতগুলি সাইন আছে? বেশ অনেকগুলি সাইন আছে পাংচুয়েশনের। সাইনগুলি তোমরা একটু দেখো। যেমন এটা সবাই আমরা জানি, এটা কি? ফুল স্টপ। এটা কি? ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন। এটা কি? বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা, এইটা কি? ইনভার্টেড কমা। এইটা কি? শুধু কমা। এইটা কি? দেখো তো, সেমিকোলন। এরকম আরো অনেক চিহ্ন আছে। এগুলো আমরা বাক্যের সেন্সের উপর এবং বাক্যের যে কথোপকথন, বাক্যের মুডের উপরে আমাদেরকে নির্ভর করে এই চিহ্নগুলি ব্যবহার করতে হয়। তো অনেক বিস্তারিত কিছু কথা আছে এখানে। আমি তোমাদের মূল কিছু বিষয় নিয়ে কথা বলবো। কথাগুলি হচ্ছে বাক্যে প্রথমে বলি বাক্য কয় প্রকার। তো বাক্য আমরা জানি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই বাক্যগুলোতে আমরা এক একটা সাইন ব্যবহার করি। তবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ হলে ফুল স্টপ বাক্যের শেষে দিতে হয়। যদি বাক্যটা অ্যাসার্টিভ হয়, ইম্পারেটিভ অথবা অবজেক্টিভ হয়, তাহলে তার শেষে আমরা কি দিয়ে ফুল স্টপ ব্যবহার করি। বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করি। আর শুরুরটা একটু পরে বলি, এটা সবাই জানো তোমরা, যে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর দিতে হয়। বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। বাক্যটি ইন্টারোগেটিভ হলে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। বাক্যটি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অবজেক্টিভ হলে আমরা ফুল স্টপ ব্যবহার করব। আর বাক্যটি যদি এক্সক্লেমেটরি হয়, তাহলে আমরা এই এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করব। এর বাইরেও আরো অনেকগুলো সাংকেতিক চিহ্ন আছে, আমরা সেগুলো ব্যবহার করব পাংচুয়েশনের মধ্যে। তো তোমাদের সাজেশনের প্রথম বাক্যটা নাম্বার দেখো, যে সাজেশনের জি নাম্বারে আমরা সাজেশনের আমি তোমাদেরকে কিছু নমুনা দেখাচ্ছি। তোমাদের একটা নমুনা প্রশ্ন হবে, সেটা দেখো। এইখানে এটা প্রথম বাক্য। এই বাক্যটি তোমরা একটু দেখো। 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য। এই বাক্যটি তোমরা একটু দেখো। 1 নম্বর বাক্য এখানে আছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তোমরা যখন পাংচুয়েশন করবে, তবে অবশ্যই শুরুতেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে খেয়াল করবে যে বাক্যটা কোথাও ভুল আছে কিনা, তার সাংকেতিক চিহ্ন ব্যবহার। বেশিরভাগ সময় যে জিনিসটা হয়, তোমাদের শুরুতে ছোট হাতের অক্ষর দেওয়া থাকে, কোন হাতের অক্ষর? ছোট হাতের। কিন্তু আমরা কি বলেছি, বাক্যের শুরুতে কি দিব? আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। এটা একটা নিয়ম। তারপরে কি বললাম, যদি বাক্যটা কি হয়, ইন্টারোগেটিভ হয়, আমরা ইন্টারোগেটিভ সাইন দেব।
তো ইন্টারোগেটিভ তোমরা কি করে বুঝবে? আগের ক্লাসে আমরা যখন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তখন আমরা আলোচনা করেছি এই ব্যাপারে যে আমরা ইন্টারোগেটিভ বাক্য দিয়ে কি করি? প্রশ্ন তৈরি করি। তাহলে প্রশ্নবোধক বাক্য এই সাইনটা দেওয়ার আগে, চিহ্ন দেওয়ার আগে তোমাকে এটা শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে যে এটা প্রশ্নবোধক বাক্য কিনা, তবেই তুমি এই চিহ্নটা ব্যবহার করবে, নতুবা নয়। তাহলে এই বাক্যটা দিকে যদি আমরা একটু খেয়াল করি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, লক্ষ্য করে দেখো বাক্যের শুরুতে কি আছে? WH ওয়ার্ড। আর WH ওয়ার্ড দিয়ে আমাদের কি হয়? আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হয়। এর বাইরেও অ্যাসার্টিভ বাক্য হয়, তবে প্রশ্নবোধক বাক্যের শুরুতে আমরা সাধারণত কি ইয়েস নো কোশ্চেন বা WH ওয়ার্ড অক্সিলারি বা WH ওয়ার্ড পাই। তাহলে বাক্য শুরু হয়েছে এটা কি দিয়ে? WH ওয়ার্ড দিয়ে। এবং বাক্যটা একটু লক্ষ্য করে দেখো, শেষে কোনো চিহ্ন দেওয়া নেই, কোনো ধরনের সাইন দেওয়া নেই। এবং বাক্যের যে W ওয়ার্ডটা, সে W যে তোমাদের লেটারটা, অক্ষরটা, সেই অক্ষরটা দেখো ছোট হাতের অক্ষর দেওয়া আছে। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? বাক্যটির শুরুতে দেওয়া আছে কি স্মল লেটার, কিন্তু এখানে এটা একটা প্রধান ভুল। স্মল লেটারে হবে না, আমরা যখন বাক্য শুরু করি তখন আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। তারপরে দেখো বাক্যটার শেষে কোনো সাইন নেই, কোনো চিহ্ন দেওয়া নেই, কিন্তু না, বাক্যের শেষে কোনো না কোনো সাইন থাকবেই। বাক্যর শেষে কোনো না কোনো চিহ্ন ব্যবহার করতেই হবে। হতে পারে সেটা ফুল স্টপ সাইন, হতে পারে সেটা ইন্টারোগেটিভ সাইন কিংবা এক্সক্লেমেটরি সাইন, দিতে হবে, যে কোনো না কোনো সাইন হবে বাক্যের শেষে। সেটা নির্ভর করতেছে বাক্যের উপরে, বাক্যটা কোন বাক্য, অ্যাসার্টিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, তার ডিসিশনের উপরে তোমাকে সেই চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটাতে আমরা শুরুতে কি দেখলাম? যে W আছে এবং Wটা কি আছে? স্মল লেটারে। এটাকে কি করে দিলাম আমি? দেখো, আমি এটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম, বড় হাতের করে দিলাম। এরপরে দেখো বাকি আর কোথাও কোনো ভুল দেখা যাচ্ছে না, শেষে দেখা যাচ্ছে বাক্যটাতে কোনো সাইন নেই। তো পূর্বে বলেছি যেহেতু এটা WH দিয়ে শুরু হয়েছে, তাহলে বাক্যটা কি? বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আর ইন্টারোগেটিভ বাক্যের শেষে আমাদের এই ইন্টারোগেটিভ সাইনটা অবশ্যই ব্যবহার করতে হয়, নতুবা ইন্টারোগেটিভ বাক্য হবে না। তুমি যদি গঠনগত দিক দিয়ে ঠিকও লেখো, কিন্তু যদি বাক্যের শেষে এই চিহ্নটা দিতে ভুলে যাও, তাহলেও তোমার বাক্য হবে না। তাই খুব সতর্কতার সহিত যদি ইন্টারোগেটিভ বাক্য হয়, তাহলে তার শেষে ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে, নতুবা বাক্য ভুল হবে। এবার দ্বিতীয় এক্সাম্পলে দেখো, দ্য ম্যান সেইড আই উইল গো হোম। এইখানে দেখো দ্য ম্যান সেইড আই উইল গো হোম, শুরুতে কি রয়েছে? স্মল লেটার। শুরুতে কি রয়েছে? এটা স্মল লেটার। দা টিটা দেখো স্মল লেটারে আছে, এই টিটা কি করতে হবে? তারপর দেখো দ্য ম্যান সেইড আই উইল গো হোম। এখন এই বাক্যটারও শুরুতে স্মল লেটার, বাক্যটার শেষে কোনো সাইন নেই, আর বাক্যটাতে দেখো মাঝে আই দেওয়া আছে, এটা একটা স্মল লেটার আছে। আসলে আমাদের রাইটিংয়ে এই ধরনের আই ব্যবহার করা হয় না, মাঝে আমরা বড় অক্ষরের আই ব্যবহার করি। রাইটিংয়ের মাঝখানে আমরা এই ধরনের অক্ষর ব্যবহার করি না। এখন আয়ের ক্ষেত্রে এই আইটা হবে ক্যাপিটাল লেটার। আর একটা জিনিস, ইংরেজিতে ন্যারেশন বলতে একটা কথা আছে। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট আর ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে পার্থক্যটা কিভাবে করি? যখন ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে তখন আমাদের এই ইনভার্টেড কমাটা ব্যবহার করতে হয়, দুই দিকে এরকম ইনভার্টেড কমা দিতে হয় ডিরেক্ট ন্যারেশনের দ্বারা। এই বাক্যটাতে দেখো, এবং এই বাক্যগুলোতে সাধারণত বাক্যগুলোতে দুই বা তার অধিক অংশ থাকে বাক্যগুলোতে। দ্য ম্যান সেইড, লোকটি বলেছিল। কি বলেছিল? আই উইল গো হোম। তাহলে বাক্যের অংশ কয়টা? এখানে দুটো অংশ। লোকটি বলেছিল আমি বাড়ি যাব। তাহলে এই যে লোকটি বলেছিল তার একটা অংশ, আর আমি বাড়ি যাব এটা আরেকটা অংশ বাক্য। এ ধরনের ক্ষেত্রে আমরা কি করি? এই দুটি অংশকে আলাদাভাবে প্রকাশ করার জন্য আমরা এই ইনভার্টেড কমা ব্যবহার করি। এই ইনভার্টেড কমা আমরা ব্যবহার করি। এবং যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, এই বাক্যটা তার শেষে আমাদেরকে কি দিতে হবে? এই ফুল স্টপ সাইন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফুল স্টপ সাইন ব্যবহার করতে হবে।
তাহলে আমরা কি জানলাম যে বাক্যের শুরুতে যদি স্মল লেটার থাকে সেটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। বাক্যে যদি উক্তির ব্যবহার থাকে, যদি ডিরেক্ট স্পিচ থাকে তাহলে সেখানে ইনভার্টেড কমা দিয়ে রাখতে হবে। আর বাক্যে এই ধরনের ছোট হাতের আই ব্যবহার করা হয় না, সেখানে আমরা বড় হাতের আই ব্যবহার করবো। এবং বাক্যটা অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ বা অবজেক্টিভ হলে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে। নাম্বার 3, ওয়াজ হিজ ফাদার ডেড। লক্ষ্য করে দেখো এইখানেও এই যে ডব্লিউ যে ওয়ার্ডটা সেটা কি দেওয়া আছে, স্মল লেটার। ওয়াজ হিজ ফাদার ডেড এবং বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে, অক্সিলারি দিয়ে। আমাদের ইংরেজি বাক্যের স্ট্রাকচার আমরা জানি কি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কিন্তু আগেই বলেছি যদি সেটা ইন্টারোগেটিভ বাক্য হয়, আবারও বলছি যদি ইন্টারোগেটিভ বাক্য হয়, আগের ক্লাসে আলোচনা করেছি, তাহলে সেটা কি দিয়ে শুরু হয়, অক্সিলারি দিয়ে শুরু হবে অথবা ডব্লিউএস দিয়ে শুরু হবে। একটু প্রথম বাক্যটার দিকে দেখো, এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছিল, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। আবার এই বাক্যটা দেখো, এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটা শুরু হয়েছে অক্সিলারি দিয়ে। কিন্তু মাঝের 2 নম্বর বাক্যটা দেখো, নাম্বার 2, এই বাক্যটা শুরু হয়েছে কোনো অক্সিলারিও দিয়ে নয়, আবার কোনো কি ডব্লিউএস ওয়ার্ড দিয়েও নয়। সাধারণত এগুলো কি অ্যাসার্টিভ বাক্য। তাহলে এই দুটো বাক্য, একটা ডব্লিউএস দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। ওয়াজ হিজ ফাদার ডেড, তার বাবা কি মৃত ছিল, এটা একটা প্রশ্ন। আর প্রশ্ন হওয়ার কারণে এখানে কি হলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, ইন্টারোগেটিভ সাইন। আর দেখো এটি ছিল স্মল লেটার, এটা কি হয়ে গেল, ক্যাপিটাল লেটার হয়ে গেল। এবং এটা প্রশ্নবোধক বাক্য, তাই হয়ে গেল কি, ইন্টারোগেটিভ সাইন। এবার নাম্বার 4 বাক্যটা দেখো, ক্যান আই কাম উইথ ইউ। এইখানেও দেখো বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে, একটা অক্সিলারি দিয়ে, ক্যান। এখন এটা কি শুরু আছে, শুরুতে যে আছে স্মল লেটার, এটাকে আমরা কি করলাম, ক্যাপিটাল লেটার। আর যেহেতু এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে কি হবে, ইন্টারোগেটিভ বাক্য। তাই আমরা কি করলাম, শেষে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করলাম। বাক্যটা কি হয়ে গেল, আমাদের প্রশ্নবোধক বাক্য পরিপূর্ণতা প্রকাশ পেল। এখন তুমি যদি এটা পুরোপুরি লিখতে এবং শেষে যদি এই চিহ্নটা না দিতে, আমি যদি এটা না দিই তাহলে বাক্যটা কি কেটে দিই। কিন্তু আমরা যদি ইন্টারোগেটিভ সাইনটা দেই তাহলে বাক্যটা সঠিক হয়ে যাবে। বাক্যটা যদি তার ভিতরে গঠনগতভাবে ঠিকও থাকে, কিন্তু এই চিহ্নটা যদি ভুলেও যদি তোমরা না দাও তবু বাক্য কাটা যাবে। তাই সতর্কতার সহিত তোমাদেরকে এটা খেয়াল করে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এখন এই পর্বে তোমাদেরকে আমি ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। ট্রান্সলেশন শব্দের অর্থ কি জানি, রূপান্তর। তা আমাদের সাধারণত ইংরেজি ট্রান্সলেশন করতে হয়, বাংলায় দেওয়া থাকে সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। দেখো ট্রান্সলেশনের পাশে আমি প্রথমেই লিখেছি ভোকাবুলারি। আমি অতীতের ক্লাসগুলোতে তোমাদেরকে বারবার জোর দিয়েছি ভোকাবুলারির উপরে। ভোকাবুলারি কি, শব্দের অর্থ। তোমরা যত বেশি ইংরেজি ওয়ার্ড মুখস্থ করবে তোমাদের জন্য ইংরেজি গ্রামার শেখা, বলা সব কিছু ইনশাল্লাহ অনেকটাই সহজ হয়ে যাবে। আর ভোকাবুলারি যে করবে না, মুখস্থ করবে না বা চর্চা করবে না, আয়ত্ত করবে না, তার জন্য ইংরেজি বোঝা, গ্রামার, লেখা, পড়া সব কিছুতেই জটিলতা সৃষ্টি হবে। তাই গ্রামার শেখার আগে বারবার আমি আগেও বলেছি ভোকাবুলারি মাস্ট। ভোকাবুলারির বাইরে তুমি কখনোই গ্রামারের উন্নতি করতে পারবে না এবং কি লেখাপড়া, ইংরেজি কোনোটাতেই ভালো করতে পারবে না। তাই ভোকাবুলারি তোমাদেরকে কি চর্চা করতেই হবে। প্রতিদিন অন্তত পক্ষে 3টে বা 2টোর নতুন নতুন শব্দে তোমাকে আয়ত্ত করতে হবে। যেমন এখন ট্রান্সলেশন আমরা করব কি, আমাদের থাকবে ইংরেজি, আমরা কি বাংলা থাকবে, আমরা ইংরেজিতে রূপান্তর করব। তো তোমাদের সাজেশন অনুযায়ী আমি পাস্ট টেন্সের ট্রান্সলেশন নিয়ে একটু কথা বলব। প্রথমে দেখো বাংলা বাক্যের শেষে লেন, লাম, লনা, ছিল ইত্যাদি যদি থাকে তাহলে সেগুলো আমাদের পাস্ট টেন্সের আওতার মধ্যে পড়ে। লেন, লাম, লনা,
ছিল, এগুলো যদি থাকে এগুলো পাস্ট টেন্সের পরিচয় বহন করে। প্রথমে এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। তো পাস্ট টেন্সও যথাক্রমে কয় প্রকার? 4 প্রকার। টোটাল টেন্স আমাদের 12 প্রকার, প্রত্যেকটাই 4 প্রকার। তো দেখো প্রথম রুলসটা তোমরা জানো, স্ট্রাকচারটা সিম্পল পাস্ট, যেটা সাবজেক্ট প্লাস ভি টু অবজেক্ট। 2 নম্বর যেটা থাকে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি প্লাস আইএনজি, ভার্বের ওয়ার্ডের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তৃতীয় স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড ভি থ্রি এবং অবজেক্ট। ফোর্থ স্ট্রাকচার যেটা থাকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর আগে অবশ্য তোমাদের ক্ষেত্র বিশেষে সিন্স অথবা ফর ব্যবহার করতে হয়। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচারটা তোমরা সবাই জানো, তারপরে একটু লিখে দিলাম। এখন তোমার বাক্যের আমরা এখানে সিম্পল পাস্ট নিয়েই কথা বলবো। আমি তারপরে সবগুলোকে একটু তোমাকে টাচ করে দিলাম, কিন্তু দেখো আবারও বলি নেন, নাম, লনা, ছিল, এগুলো যদি থাকে তাহলে আমরা একটু পাস্ট টেন্সে ধরে নিব। এবার দেখো একটা এক্সাম্পল তোমাদের সামনে। আমি খবরটি শুনিয়াছিলাম, আমি খবরটি শুনিয়াছিলাম। তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট সিম্পল পাস্ট। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপর তোমার ভি টু, তারপর অবজেক্ট। এখন এই সিম্পল স্ট্রাকচার অনুযায়ী তোমাকে যদি মেলাতে হয়, প্রথমে তোমার কি লাগবে? ভোকাবুলারি। কেউ যদি অনেক রুলস জানে, স্ট্রাকচার জানে, কিন্তু সে ভোকাবুলারি জানে না, সে লিখতে পারবে না। কারণ তোমাকে তো জানতে হবে আমি ইংরেজি কি, আমি ইংরেজি আই, খবর ইংরেজি কি নিউজ, শুনিয়াছিলাম, শোনা ইংরেজি কি হেয়ার। আর যেহেতু এটা শুনিয়াছিলাম পাস্টে চলে গেল, তাই কি হলো? ভি টু, হেয়ার হয়ে গেল। তাহলে তোমাকে অবশ্যই কি জানতে হবে? ওয়ার্ডগুলো জানতে হবে, অথবা তুমি পড়তে পারবে না। তাহলে আমি আর আমাদের বাক্যের গঠন অনুযায়ী ভি টু, ভার্ব মাঝখানে, তাই শুনিয়াছিলাম, এটা আমার ভার্ব, এটা চলে আসলো মাঝখানে ভি টু। আর কি শুনেছিলাম? খবরটি, তাহলে খবরটি কি? দ্য নিউজ। ঠিক আছে, আই হার্ড দ্য নিউজ। তাহলে আমাদের হয়ে গেল। দ্বিতীয় বাক্যটা দেখো, সে চা পান করিল না, সে চা পান করিল না। তাহলে প্রথমে দেখো করিল না, কোন টেন্স? পাস্ট টেন্স। আবার এখন আরেকটা বিষয় বলবো, যে সাধারণত বাক্য দুই ধরনের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য। তো অ্যাফার্মেটিভ বাক্যই বেশি, নেগেটিভ বাক্য আছে। নেগেটিভ বাক্য যদি হয় পাস্ট টেন্সের বেলায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় কি? ডিড নট ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ডিড নট, নেগেটিভ বাক্য থেকে। তাহলে সে চা পান করিল না, তাহলে সে কি? হি। অথবা কেউ যদি বলো যে এখানে হি না দিয়ে স্যার আমি সি ব্যবহার করতে পারবো কিনা, হ্যাঁ সিও ব্যবহার করতে পারবে, কারণ এই বাক্যটা সে আছে, সে হিও হতে পারে, সিও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে হি অথবা সি ব্যবহার করতে হবে। এরপরে বাক্যের গঠন হচ্ছে কি? আমাদের ভি টু। তাহলে আমাদের এখানে ভি টু কথাটা কিন্তু ঠিক। এখন প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি এখানে তো ভি টু ব্যবহার করেননি, এটা তো ভি ওয়ান। হ্যাঁ, অতীতেও আমি তোমাদেরকে আলোচনা করেছি, যদি বাক্য নেগেটিভ হয়, বাক্য কি অ্যাফার্মেটিভ না হয় নেগেটিভ হয়, তাহলে যদি ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো ব্যবহার করা লাগে, তাহলে অলওয়েজ বাক্যের প্রিন্সিপাল ভার্বটা ভি ওয়ান ফরম্যাটে থাকবে। সেটা কখনোই তোমার অন্য ফরম্যাটে দেওয়া যাবে না যদি সেটা নেগেটিভ ব্যবহার হয়। তাহলে সেই শর্ত অনুযায়ী এখানে আমাদের কি ব্যবহার করতেছি? ডিড নট। আর ডিড নট ব্যবহার কারণে আমি এখন এই শর্তটা মানতে পারতেছি না, কারণ এটা আমাদের পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যের জন্য, কিন্তু আমাদের নেগেটিভ বাক্যের জন্য আমরা এখানে প্রিন্সিপাল ভার্বটি ভি ওয়ানেই রাখতে হচ্ছে, কারণ এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে। ডিড নট, চা ইংরেজি হচ্ছে টি। সে স্কুলে গিয়াছিল, দেখো এই যে ছিল, তাহলে এটা কোন টেন্স? সিম্পল পাস্ট। তাহলে সে স্কুলে গিয়াছিল, কি আর গিয়াছিল, যেহেতু গিয়েছিল যাই হোক, তাহলে এটা আসছে কোথা থেকে? যাওয়া ইংরেজি কি তোমরা জানো? গো। আর গো এর পাস্ট কি? ওয়েন। কোথায় গিয়েছিল? স্কুলে। ওয়েন টু স্কুল, শেষে টু স্কুল। দেখো আরো কিছু বাক্য তোমাদের বোঝার স্বার্থে আমি সলিউশন করেছি। দেখো 2 নম্বর,
এখানে দেখো মা ভাত রাঁধিতে ছিলেন, মা ভাত রাঁধিতে ছিলেন, তাহলে একটা কাজ কি চলমান বুঝাচ্ছিল, রাঁধিতে ছিলেন, রেঁধেছেন না, রাঁধিতে ছিলেন, কাজটা কিন্তু চলতেছিল। আর চলমান কোনো জিনিস যদি বোঝায়, কোনো কাজ কি বোঝায় চলমান, তাহলে সেটা কি হবে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তোমার 2 নম্বরের স্ট্রাকচার চলমান বোঝায়। তাহলে মা ভাত রাঁধিতে ছিলেন, মাদার, তাহলে স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ অথবা হয়। এখন কোনটা বসাবে? হ্যাঁ, আমার প্রথম দিকের ক্লাসে মনে আছে কিনা আমি তোমাদেরকে শুনতে বলছি যে গ্রামার স্টেপ বাই স্টেপ শিখতে হয়। তোমাদের সেখানে প্রথমে আমি বলেছিলাম নাম্বার এবং পার্সন সম্পর্কে আইডিয়া নিতে হবে। এখানে নাম্বার পার্সনের একটা বড় ব্যাপার আছে। এই যে মাদার, এই মাদারটা কি পার্সন? থার্ড পার্সন। কেমন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনটা ব্যবহার করবো আমরা? ওয়াজ। তাহলে কি ব্যবহার করলাম এখানে? ওয়াজ। আর ভার্বের সাথে, ভার্ব ওয়ানের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। তাহলে আমাদের যে রাঁধিতে, রান্না করা, ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে কুক। এটা কি? কুক। এই কুকের সাথে আমি কি যুক্ত করেছি? আইএনজি। মূল ভার্বটা ছিল কিন্তু আমার কুক। কি ছিল? কুক। এই কুকের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ কাজটা ছিল কি চলমান, আর চলমান হলে আমরা কোন টেন্সে দেই? কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়? V1 এর সাথে, কুকটা কি V1, আর তার সাথে কি যুক্ত করতে হয়েছে? আমাদের আইএনজি যুক্ত করতে হয়েছে। মাদার ওয়াজ কুকিং রাইস। এবার দেখো 3 নম্বর ওয়ার্ড, পাখিটি কি উড়িতে ছিল? পাখিটি কি উড়িতে ছিল? বাক্য ভালো করে বুঝতে হবে। পাখিটি কি উড়িতে ছিল মানে এটাও চলমান, উড়িতে ছিল, উড়তে, তাহলে কি এটাও চলমান। এবং শেষে কি দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। ভালো করে দেখো, প্রশ্নবোধক। তাহলে এটা কি বাক্য হবে? প্রশ্নবোধক বাক্য হবে। আর যে সকল প্রশ্নবোধক বাক্যর উত্তর ইয়েস অথবা নো হয়, যেমন এখানে পাখিটি কি উড়িতে ছিল, উত্তরটা কিন্তু 2 রকম হতে পারে। কি? হ্যাঁ, উড়িতে ছিল। আরেকটা কি হতে পারে? না হতে পারে। তাহলে বাক্যটা কি হলো? ইয়েস অথবা নো, দুটোই হতে পারে। আর এই ইয়েস নো কোশ্চেনের বেলায় আমরা কি বাক্য করবো? এটাকে অক্সিলারি দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? অক্সিলারি দিয়ে শুরু করবো। তাহলে পাখিটি কি উড়িতে ছিল, তাহলে এই যে পাখিটি, এই পাখিটি কোন পার্সন? পাখিটি হচ্ছে থার্ড পার্সন। কেমন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। এই কারণে এখানে কি ব্যবহার করা হলো? ওয়াজ ব্যবহার করতে। আমি আগে বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি ব্যবহার করবো? পাস্ট টেন্সের বেলায় ওয়াজ ব্যবহার করবো। ওয়াজ। পাখিটি কি? দ্য বার্ড ফ্লাইং। উড়িতে ইংরেজি কি? ওরা ইংরেজি ফ্লাই, ওরা ইংরেজি কি? ফ্লাই। আর তার সাথে কি যুক্ত করতে হয়েছে? আইএনজি। তাহলে যে V1 প্লাস আইএনজি, ওয়াজ দ্য বার্ড ফ্লাইং। ওকে, এবার দেখো 1 নম্বর, রিমা গান গাইতে ছিল না। রিমা গান গাইতে ছিল না, এটাও কিন্তু চলমান। রিমা গান গাইতে ছিল না, তাহলে রিমা গান গাইতে ছিল না, কাজটা কিন্তু হচ্ছিল না, এটাও চলমান ইঙ্গিত দিচ্ছে। তাহলে এটা কি? রিমা। আর রিমা কি পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হলো? ওয়াজ। আর বাক্যটা কি বাক্য? নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য, তাই এখানে কি ব্যবহার করতে হলো? নট। আর গান গাওয়া ইংরেজি কি? গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং। আর এটা যেহেতু চলমান, কন্টিনিউয়াস, তাই আমাদের কি ব্যবহার করতে হলো? গঠন অনুযায়ী V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি। তাই আর গান ইংরেজি কি? সং। রিমা ওয়াজ নট সিঙ্গিং সং। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।